আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজধানীর হাতের ঝিলে দুটি ভবনে প্রবেশ মুখ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বসবাসকারীরা। বিকল্প হিসেবে ভবনে ওঠানামা করতে মই ব্যবহার করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই ওঠানামা করতে গিয়ে আবার দুর্ঘটনার শিকারও হচ্ছেন। ভবন মালিক জানান, নানা দপ্তর ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না। দীপ্তচন্দ্র পালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন জাকির হোসেন রানা। পারভিন শারীরিক প্রতিবন্ধী এই নারী তার স্বামীকে নিয়ে থাকেন এই বাড়িতে। সংসার চালাতে কখনো রাস্তায়, কখনো আবার ফুটপাতে বসে পান বিক্রি করেন তিনি। তার পায়ের সমস্যা নিয়ে প্রতিদিন অন্তত 8 থেকে 10 বার বাড়িতে ওঠানামা করতে এই মই ব্যবহার করেন তিনি। কি করবো ভাইয়া, আমি এখন অন্য জায়গায় ধরালে অত দাম দিয়ে পারি না ভাই, কষ্ট করে দিই 2000 টাকা। এই বাড়ি দুটির প্রায় 300 বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়েই মইকেই বেছে নিয়েছে গেটের বিকল্প হিসেবে। ফলে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। যাতায়াতের পথ সিটটা ছিল একসময়, বাড়ির ভিতরে আর একটা রাস্তা ছিল, ওইটা মালিকানা জায়গা, ওরা বন্ধ করে দিছে। হ্যাঁ বলছি, শুধু এক কাছে গেলে হ্যাঁ বলে শুধু তারিখ দেয়, এই তারিখে হবে, অমুক তারিখে হবে, অমুক দিনে হবে, মানে এক সময় এক তারিখ দিতেছে। এই যে কষ্ট, নামা উঠা কষ্ট, এইটাকে হয়তো খেয়াল করছেন কিনা, আমি চালুর বস্তা নিয়ে উঠছি, এটা নিয়ে আমাদের খুবই কষ্ট। আমার ওয়াইফ চাকরি করে, সে উঠে নামে তো কষ্ট হয়। আরেকদিন একটা এই বাসায় এক মহিলা সিঁড়ি থেকে পড়ায় 7-8টা সিঁড়ি পড়ছে, বয়স্ক মহিলা। 2 বাচ্চা লইয়া নামছি, খুব কষ্ট হয়। ঠিক আছে, এই যে গেট হয় না, এই আমাকে খুবই কষ্ট। এখন বাজার সাথে করলে এইটার উপর দিয়ে উঠে যায়। 3-4টা মন করেন পড়ে হয় যে দাঁতে ব্যথা পাইছে, তারপর মাথা ভাসছে। প্রবেশমুখ না থাকায় ভবনে কোনো দুর্ঘটনা বা আগুন লাগলে তাৎক্ষণিক বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। বাইসেস কোনো আগুন লেগে যায় তাহলে আমাকে বাঁচার কোনো ক্যাপাসিটি নাই। এই বাচ্চা পোলাবান কিভাবে বাঁচবো আমরা? নাইলে বড় মানুষ দেওয়াল টকে বেঁচে যাবো, কিন্তু মাল ছাবানা, বাচ্চা পোলাবান, বয়স্ক লোক যারা আছে এরা কিভাবে বাঁচবো? আগুন লাগলে কি হইব, যে পুড়ে মরবো না হয় আত্মহত্যা করবো, এটাই। তখন তো মন করেন পুড়ে মরতে হবে, পোড়া ছাড়া তার উপায় নেই। তাহলে এই যে গেট নাই, এখন আর কিভাবে বের হবো আমরা? এখন 3 তলার দিয়ে যদি ছাদে গুণে লাভ দিই তাও তো মরা লাগবে। ভবনের মালিক জানান, সরকারি জমি অধিগ্রহণ করার পর থেকেই এই জটিলতা দেখা দেয়। রাজুকে বারবার ধর্ণা দিয়েও কোনো সুফল মেলেনি। বিষয়টি নিয়ে রাজুকের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। সড়ক জনগত নেওয়ার পরে আমাদেরকে 1-1.5 ফুট জায়গা দিয়ে গেছিল, কিন্তু এইটা আমার পাশের যে এন্টি পার্টি যারা ছিল, বাজার কর্তৃপক্ষ, তারা দাবি করে আটকাইয়া দেয়। তা আমি রাজুকে আবেদন করছি, আজকে প্রায় 5-6 মাস হবে। রাজুক থেকে যা বলে আমি তাই বলি, এই সামনের সপ্তাহে আসেন, হয়ে যাবে। এইরকম করে আজকে প্রায় 5-6 মাসই ভোগান্তি ভোগাইতে আছে। আইনি জটিলতা দূর করে শীঘ্রই বাড়ি দুটির জন্য প্রবেশপথের ব্যবস্থা করবে এমন প্রত্যাশা বসবাসকারীদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। তাপপ্রবাহ আর ঝড় বৃষ্টির মধ্য দিয়েই কাটবে চলতি মাসও। তবে পুরো মাস জুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ডিগ্রি বেশি। এছাড়াও চলতি বছর বৃষ্টিপাতও বেশি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বড় শহরগুলোতে জলাবদ্ধতা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে জানিয়েছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক AKM সাইফুল ইসলাম। বিস্তারিত শরীয়ত খানের রিপোর্টে। 1 মাসেরও বেশি সময় ধরে সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। প্রভাব পড়েছে কৃষি থেকে শুরু করে সব খাতে। তবুও আবহাওয়া নিয়ে তেমন কোনো সুখবর নেই। চলতি মাসেও অব্যাহত থাকবে দাবদাহ। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এপ্রিলে বাংলাদেশে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা মে মাসে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। তবে চলতি মাসে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবছর বাংলাদেশে বৃষ্টিপাতও বেশি হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। এবছর সব সময় 1.5 ডিগ্রির উপর গ্লোবাল ওয়ার্মিং ছিল, যেটা একটা আশঙ্কাজনক। যার ফলে কিন্তু এই আবহাওয়া এবং তার যে প্যাটার্ন, তার বৃষ্টি
সেটার উপরে কিন্তু একটা এফেক্ট হয়। সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে এক্সট্রিম হিট, সেটাও আমরা গত এপ্রিল মাসে পুরোটাই দাবদাহ ছিল এবং বৃষ্টি ছিল না, যেটা খুবই অস্বাভাবিক। বর্তমানে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো সক্রিয় আছে, যা সক্রিয় থাকবে বর্ষা মৌসুমের অর্ধেক সময়, আর শেষ অংশে শুরু হবে লা নিনা। এল নিনোর কারণে যেমন অতিরিক্ত গরম থাকে, তেমনি লা নিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। তো এবারের মনসুন যেহেতু এল নিনো থেকে শিফট হয়ে লা নিনার দিকে যাচ্ছে, তো লং টার্ম প্রিডিকশন মডেলগুলো বলছে যে বেশি বৃষ্টি হবে, যেটা আমাদের অঞ্চলে হয়তো তার একটা ইম্প্যাক্ট আসবে। আপনি জানেন যে 90% ক্যাচমেন্টই কিন্তু বাংলাদেশের বাইরে। তো বাংলাদেশের বাইরেও প্রচুর বৃষ্টি হলে সেটা আমাদের বন্যা নিয়ে আসে। দেশের ভিতরে বৃষ্টি নিয়ে আসলে অনেক সময় নগর বন্যা দেখা দেয়, পাহাড় ধসের ঘটনাও ঘটে, এবং বিভিন্নভাবেই আমরা দেখছি যে আরবান সিটিজগুলো আসলে এখন এই ইম্প্যাক্টটাও হয়তো আমরা নেক্সট মনসুন সিজনে দেখব। বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকায় এবার সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে উজানের বৃষ্টিপাতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ অভ্যন্তরীণ সব নদীর পানি। এতে চাপ সৃষ্টি হয়েছে হাওরের ফসল রক্ষা বাঁধে। জেলার শান্তিগঞ্জের সাংহাই হাওরে স্লুইস গেট দিয়ে পানি ঢুকছে, তবে হাওরের নিচু এলাকার ফসল শতভাগ কেটে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি। ধীরগতিতে পানি বাড়তে থাকায় বন্যা থেকে হাওর এলাকা এখনও নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগ জানিয়েছে বন্যার পূর্বাভাসের মধ্যে হাওরের ধান দ্রুত কেটে ফেলছেন কৃষকরা। আগামীকালের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে, তবে হাওরের বাইরে 20,000 হেক্টর জমির ফসল কাটতে আরো 1 সপ্তাহ লাগতে পারে। দীর্ঘ অসহনীয় অতি তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে আসছে তাপমাত্রা। গতকাল যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং মংলাবাদে সারা দেশের তাপমাত্রা ছিল 40 ডিগ্রির নিচে। বৃষ্টি হয়েছে কোনো কোনো অঞ্চলে। আজ থেকে বৃষ্টিপাতের আরও বিস্তৃতির পূর্বাভাস রয়েছে। রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়াও চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। দর্শক, দাবদাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতাল থেকে শাকিলা করিম এবং চুয়াডাঙ্গা থেকে জহির রাহেন। শুরুতেই যাব শাকিল, আপনার কাছে। শাকিল, চলমান দাবদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকরা কি বলছেন? কিন্তু বৈশাখ মাস শেষ হতে চলেছে এবং টানা 33 দিন দাবদাহের পর কিন্তু গত দুদিন আগে কিছুটা স্বস্তির আবহাওয়া ফিরে এসেছে রাজধানীতে। তবে গরমের তীব্রতা গতকাল এবং আজ কিন্তু কিছুটা কম, গত 33 দিনের তুলনায় কিন্তু কিছুটা কম। এবং এই যে 33 দিনের যে তীব্র খরতাপ, এই খরতাপে কিন্তু মধ্যবয়স্ক থেকে বয়স্ক এবং শিশু, সব থেকে বেশি কিন্তু শিশুরা এই গরমে বেশি কষ্ট পেয়েছে। এবং এই যে গরমের তাপ, এই তাপে কিন্তু শিশুদের গরমের ঘাম বসে, ছোট ছোট শিশুদের যারা নবজাতক রয়েছে তাদেরও কিন্তু ঘাম বসে তাদের ঠান্ডা লেগে গিয়েছে। এবং আমি কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে এই গরম বসে কিন্তু শিশুদের জ্বর, শুরুতে কিন্তু জ্বর থাকছে এবং এরপরে কিন্তু ঠান্ডা, কাশি, কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এবং এই নানা ধরনের জটিলতা নিয়ে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অভিভাবকরা ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে। এবং তাদের কাছে আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে ঠিক কয়দিন ধরে তাদের এই ধরনের লক্ষণ রয়েছে এবং তাদের এখন কি ধরনের জটিলতা নিয়ে তারা এখানে এসছেন। তো তারা বলছেন যে, তারা যেমনটি বলছেন যে ঘামে, গরমে কিন্তু ঠান্ডা বসে গিয়ে তাদের শিশুদের কিন্তু শারীরিক এই জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং চিকিৎসকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই পরিস্থিতিতে কি করা উচিত বা অভিভাবকরা কি করতে পারে। তো তারা আমাকে যেমনটি জানালেন যে এই গরমে কিন্তু শিশুদেরকে একটু রোদের তাপ থেকে দূরে রাখা এবং ঠান্ডা জায়গায় রাখা বা পানি জাতীয় খাবার বেশি খাওয়ানো,
এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কথা কিন্তু তারা বলছেন অভিভাবকদের। এবং এটি আমি কিন্তু এখন শিশু হাসপাতালে বহির্বিভাগের সামনে আছি। এখানে কিন্তু ভেতরে প্রচন্ড রোগীর চাপ। আমি কিন্তু ভেতরে একটু ঘুরে দেখে আসার চেষ্টা করেছিলাম। তো প্রায় 2 থেকে 250 শিশুদেরকে নিয়ে তাদের মা বা বাবা এখানে এসেছেন এবং প্রত্যেকের কিন্তু এই ঠান্ডা, কাশি, এই ধরনের শারীরিক জটিলতা রয়েছে। এবং জরুরি বিভাগে একটু খোঁজ নিয়ে দেখলাম সেখানেও কিন্তু প্রচুর এই যে ছোট ছোট শিশুদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। গরম বসে গিয়ে ঠান্ডা লেগে যাওয়া ফলে তাদের যে ধরনের নানা ধরনের শারীরিক জটিলতা আছে, এই সব জটিলতা নিয়ে কিন্তু তারা হসপিটালে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী, চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী জহির রায়হান। আমরা সরাসরি চলে যাব সেখানে, এই গরমের আবহাওয়ার খবর তার কাছ থেকে জানার চেষ্টা করব। জহির। ধন্যবাদ শাকিলা। আসলে আপনি রাজধানীর খবর যেমনটি জানাচ্ছিলেন, চুয়াডাঙ্গায় কিন্তু একই অবস্থা, অর্থাৎ তাপমাত্রা কিন্তু 41-এর নিচে কিছু তাপমাত্রার পার কিন্তু নামছে না। আমরা গতকালকেও কিন্তু দেখেছি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এই টানা দাবদাহের কারণে কিন্তু অষ্টাগত হয়ে পড়েছে কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন। আমরা দেখেছি যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। একটু স্বস্তির আশায় কিন্তু তারা ছায়ায় বসে থাকছেন, আবার কিন্তু কাজ করছেন। এতে কিন্তু তাদের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যে কৃষি কাজ আছে সেটা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এই টানা দাবদাহ হয়ে কিন্তু গরম জনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশু ও বয়স্কদের কিন্তু ভিড় দেখাই যাচ্ছে। বিশেষ করে আন্তঃবিভাগে ভর্তি হওয়ার পাশাপাশি কিন্তু বহির্বিভাগ থেকেই অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। আর চিকিৎসকরা বলছেন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য, যেন খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হয়। বিশেষ করে শিশু এবং বয়স্করা যেন বাইরে একেবারে বের না হয় সেজন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে। আর এই তীব্র তাপদাহের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এগিয়ে এসছে। জেলা পুলিশকে আমরা দেখেছি যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে তারা কিন্তু শরবত এবং স্যালাইন কিন্তু বিতরণ করছে, সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও শরবত স্যালাইন বিতরণ করছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আপাতত আমার কাছে সর্বশেষ। সাকিব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ থেকে খুলল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকায় শনিবারও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তাপপ্রবাহের তীব্রতার উপর নির্ভর করে কিছু জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে আগামীকাল থেকে খুলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ও। তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পাঠদান সূচি কমিয়ে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। বন্ধ থাকবে অ্যাসেম্বলিও। তীব্র তাপপ্রবাহে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে বান্দরবনে। জেলার পানির অন্যতম উৎস ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় সংকট তীব্র হয়েছে। সরকারি বেসরকারিভাবে স্থাপন করা টিউবওয়েল সহ জিএফএস লাইনও পানির স্তর শুকিয়ে যাওয়ায় অকেজো। পরিবেশ বিজ্ঞানীরা অপরিকল্পিত জুম চাষ, নির্বিচারে বৃক্ষ নিধন ও ঝিরি ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকে পানির সংকটের মূল কারণ হিসেবে দেখছেন। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দুর্গম পাহাড়ের বাসিন্দাদের পানির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাহাড়ি ঝিরি ঝর্ণা। তীব্র তাপপ্রবাহে ঝিরির গর্তে জমানো পানি শুকিয়ে যাওয়ায় বিপাকে দুর্গম পাহাড়ের বাসিন্দারা। ঝিরি ঝর্ণায় ছোট ছোট পাতকুয়ায় সংগ্রহ করা পানি ব্যবহার করলেও এখন সব জায়গায় যেন পানি শূন্য। পাশাপাশি সরকারি বেসরকারিভাবে স্থাপন করা রিংওয়েল, টিউবওয়েল ও জিএফএস লাইনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে। ফলে তীব্র পানি সংকটে পাহাড়িরা। এখন দেখি যে জিরি ছিল সেটা একেবারে ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। আমরা পানি নিয়ে গোসল করতে পারতেছি না, কাপড় চোপড় দিতে পারতেছি না, পানি খেতে পারতেছি না, আমরা খুব কষ্ট হয়ে আছি। আমাদের এখানে জিরি ঝর্ণা সবকিছু শুকাই গেছে, পানি নাই, গরম বেশি, আর এখানে টুরিস্টরা এখন আসতেছে না। সারা বছর তাকে হাল ফুয়া যাগই তাহলে কুয়ানো ফুয়া সব তাকে পানি।
অপরিকল্পিত জুম চাষ, বৃক্ষনিধন ও ঝিরিঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন পানি সংকটের মূল কারণ বলছেন এই কর্মকর্তা। ঝিরিঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি ধুয়ে খুব দ্রুত ধুয়ে গিয়ে ঝিরিঝর্ণাতে তলানি করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা, সে গভীরতাটা আর থাকতেছে না। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে পানি সংকট নিরসনে কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। পার্বত্য মন্ত্রণালয়ে আমরা 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এই প্রকল্পগুলো অনুমোদিত হলে বান্দরবান জেলার পানির সংকট অনেকাংশে নিরসন হবে। পাহাড়ের পানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। ইমরুল কায়েস, আরটিভি। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় লাইন থেকে 8টি বগি সরানো হয়েছে, অন্য একটি বগি সরানোর কাজ চলছে। এরপর লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ, যদিও বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে। এদিকে এই ঘটনায় গতকালই স্টেশন মাস্টার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে সিগন্যাল ম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের এই সংঘর্ষ হয় বলে জানান জয়দেবপুর রেল কর্তৃপক্ষ। এতে 4 জন আহত হয়েছে। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এতে 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দর্শক, গাজীপুরে ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপ্লব, ট্রেন লাইনচ্যুত সব বগি কখন নাগাদ উদ্ধার হতে পারে এবং বগিতে থাকা তেল ছড়িয়ে পড়া রোধে কি ব্যবস্থা দেখছেন? জি মিতু, আপনি জেনেছেন এবং দেখেছেন যে গতকালকে কিন্তু প্রায় এই 11টার দিকে এই যোধপুর 2টি রেলের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে কিন্তু 4 জন আহত হয়। তবে এই আহতের পর থেকে গতকাল বিকেল 4টার পর থেকে কিন্তু এই উদ্ধার কাজ চলমান রয়েছে, উদ্ধার কাজ চলছে। তবে 8টি বগি এখান থেকে সরানো হয়েছে আর একটি বগি সরানোর কাজ চলছে। ক্রেন দিয়ে এই বগিগুলো সরানো হচ্ছে এবং সাথে সাথে কিন্তু রেলের যে মেরামত কাজ সেগুলো কাজ চলমান রয়েছে। তবে আমার যে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই বগির যে তেল ছিল সেই তেল কিন্তু গতকালকে সেগুলো অনেকটি খালি করে দিয়েছে, খালি হয়েছে, যার ফলে কিন্তু তেল ছড়ানোর আর কোনো সম্ভাবনা নেই। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রয়েছে এবং ট্রেনের যে মেরামতকারী তারা কিন্তু ট্রেন মেরামত চালাচ্ছে। তবে আমাকে তারা জানিয়েছেন যে হয়তো 2 বা 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে এই রেল লাইনের রেল স্বাভাবিকভাবে চলতে পারবে বলে তারা জানিয়েছেন। জি মিতু, এই ছিল রেলের ঘটনার স্থল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া, এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণে আসন কিনতে হচ্ছে রেয়াত সুবিধা ছাড়াই। 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। দর্শক, রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিকুল, ট্রেনে বাড়তি ভাড়ার কার্যকর হওয়ায় যাত্রীরা কি বলছেন? মিতু, ধন্যবাদ আপনাকে। ট্রেনের যে বাড়তি ভাড়া সেটি কিন্তু আজ থেকে 10 দিন আগে যারা টিকিট কেটেছেন তাদেরই কিন্তু বাড়তি ভাড়া দিয়ে টিকিট কাটতে হয়েছে। আজকে তারা যাত্রা করছেন, সেই হিসাবে আমরা বলতে পারি যে 10 দিন আগে থেকেই যাত্রীদের কাছ থেকে রেলের যে অতিরিক্ত ভাড়া সেটি নিয়ে নেওয়া হয়েছে। আজকে যখন যাত্রীরা যাতায়াত করছেন তখন তারা যে ক্ষোভ প্রকাশ করছেন অনেক যাত্রী, তারা বলছেন যে রেলের যে ব্যবস্থাপনা সেটিকে ঠিক না করে আসলে তাদের উপরে যে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া এটি কোনোভাবেই যৌক্তিক নয়। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি মিতু আপনাকে, যে বছরের পর বছর ধরে এই যে
দূরত্ব মানে নিকটবর্তী দূরত্বে যেসব ট্রেনগুলো কমিউটার ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোতে এক ধরনের অনিয়ম চলে আসছে এবং সেটি হচ্ছে যে প্রতি একটি টিকিটের জন্য 30 টাকার গন্তব্যের কোনো টিকিটের জন্য আপনাকে অতিরিক্ত আরও 2টি টিকিট কাটতে হয়, সেক্ষেত্রে কাউন্টারে তাকে 90 টাকা জমা দিতে হয়। এই যে এই অব্যবস্থাপনা এবং এই যে বেসরকারি খাতের যে ট্রেনগুলো বছরের পর বছর যে মানুষের উপর এ ধরনের যাত্রীদের উপর এ ধরনের যে একটি অপরাধ করে যাচ্ছে সেটির বিষয়ে আসলে দেখভালের কেউ নেই, এটি নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। আজকে যেমনটা আমরা দেখেছি যে সকাল থেকে এ পর্যন্ত এই যে প্রতিটি ট্রেনেই বড় ধরনের একটি শিডিউল বিপর্যয় হয়েছে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এখনও পর্যন্ত শত শত যাত্রী অপেক্ষা করছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই যে নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:45-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য কোনো সময় দেওয়া হয়নি। 11 সিন্দুর প্রভাতী যে ট্রেনটি সেটি কিন্তু কিশোরগঞ্জ গন্তব্যে যাবে, সেটি সকাল 7:15-তে ছেড়ে যাওয়ার কথা, সেটি কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। গতকাল জয়দেবপুরে যে ঘটনাটি ঘটেছিল সেটিও কিন্তু রেলওয়ে কর্মকর্তার বা কর্মচারী যারা ছিলেন দায়িত্বে তাদের কিন্তু এক ধরনের দায়িত্ব অবহেলার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেই জায়গায় কিন্তু রেলওয়ের কর্মকর্তা দক্ষ জনবল নিয়োগের একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটছে। সার্বিক এই অব্যবস্থাপনার উপর জোর না দিয়ে শুধু রেলের যাত্রীদের ভাড়া বাড়িয়ে আসলে রেলের কোনো প্রকার উন্নয়ন সম্ভব না বলে যাত্রীরা মনে করছেন। মিতু, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। আইসিসি টি-20 বিশ্বকাপের অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই তালিকায় আরও রয়েছেন 2023 সালে বর্ষসেরা আম্পায়ারের খেতাব জয়ী রিচার্ড ইলিংওর্থ ও গেল বিশ্ব আসরের ফাইনালে দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি ও পল রাইফেল্ডা। নাজমুস সাকিবের রিপোর্ট। আগামী 1 জুন পর্দা উঠছে ক্রিকেটের সীমিত মহা আসর টি-20 বিশ্বকাপের। আসরটি সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যেখানে রয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গেল 28 মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেল অফ আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন সৈকত। 2017 ও 2021 সালের নারী বিশ্বকাপ, 2018 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ ছাড়াও আইসিসির একাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশি এই আম্পায়ারের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্ব আসরের জন্য প্রকাশিত অফিসিয়ালদের তালিকায় সৈকত সহ রয়েছেন 20 জন আম্পায়ার। এছাড়াও রয়েছেন 6 জন ম্যাচ রেফারি। আইসিসি প্রকাশিত তালিকায় রয়েছেন 2023 সালের বর্ষসেরা আম্পায়ারের খেতাবজয়ী রিচার্ড ইলিংওর্থ। এছাড়াও 2022 সালের বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি ও পল রাফায়েলকেও রাখা হয়েছে আইসিসি টি-20 বিশ্বকাপের আম্পায়ার তালিকায়। নাজমুস সাকিব, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।